বাংলাদেশের রাজনীতিতে বিদেশি প্রভাবের বিষয়টি নতুন নয়। দেশের মানুষ জানেন, যখনই নির্বাচন ঘনিয়ে আসে বা রাজনৈতিক টানাপোড়েন বাড়ে, তখনই বিদেশি কূটনীতিকদের আনাগোনা বেড়ে যায় অস্বাভাবিকভাবে। রাষ্ট্রীয় অতিথিশালায়, রাজনৈতিক নেতাদের বাসভবনে, এমনকি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি হয়ে ওঠে চোখে পড়ার মতো। এই বিদেশি তৎপরতার নেতৃত্বে বরাবরই থাকে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে কিংবা সরকার গঠনের পিছনে তাদের ভূমিকা ও হস্তক্ষেপ নিয়ে কোনো গোপনীয়তা নেই। এটা এখন সবার কাছেই স্পষ্ট। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের বিষয়ে তারা কিভাবে চিন্তা করে, কেমন মূল্যায়ন করে, তার একটি লিখিত প্রমাণ পাওয়া গেছে উইকিলিক্স প্রকাশিত মার্কিন দূতাবাসের গোপন তার বার্তাগুলোতে। সেই বার্তাগুলোর অনুবাদ ও সম্পাদনা করে সাংবাদিক মশিউল আলম প্রকাশ করেছেন উইকিলিক্সে বাংলাদেশ নামের একটি বই। বইটিতে বিশেষভাবে বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণগুলো উঠে এসেছে, যা আজও এক মূল্যবান প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হয়। খালেদা জিয়া সম্পর্কে মার্কিন দূতাবাসের যে পর্যবেক্ষণ, তা জটিল এবং একই সঙ্গে সমালোচনামূলক। সমালোচকের ভাষায় তিনি একগুঁয়ে, অনমনীয়, কখনো অলস। সব কিছু মূলত তার হাতেই। জেনারেল জিয়ার বিধবা হিসেবে জনগণের মধ্যে যে ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে, সেটাই তাকে দলের ভেতরে বিরোধ থেকে রক্ষা করে। অনেকেই ভেবে বসেন, যদি তিনি না থাকেন, বিএনপি ভেঙে পড়তে পারে এবং তাদের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। প্রতিবেদনে আরও বলা হয়েছিল, তিনি রাজনৈতিক বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি রাখেন, বন্ধু সমর্থকদের প্রতি বিশ্বস্ত এবং আনুষ্ঠানিক দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারেক রহমানকে প্রতিবেদনে দেখানো হয়েছে এক বিতর্কিত নায়ক হিসেবে। খালেদা জিয়ার কুখ্যাত জ্যেষ্ঠ পুত্র ও দৃশ্যমান উত্তরসূরি। 2001 সালে নির্বাচনে বিএনপির কৌশলগত সাফল্যের পেছনে এবং জামায়াতে ইসলামীকে জোটে যুক্ত করার কাজে তিনি বড় ভূমিকা রেখেছেন বলে দাবি করা হয়। তবে একই রিপোর্টে অভিযোগও আছে, 60 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার প্রায় 1/3 পদ তিনি নিয়োগ বা বিক্রির মাধ্যমে পূরণ করেছেন। সমালোচকেরা তাকে দুর্নীতিগ্রস্ত, নির্মম ও রাজনীতিতে অপর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন বলে আখ্যায়িত করেছেন। আবার সমর্থকরা তাকে এক নতুন প্রজন্মের গতিশীল ও আধুনিক নেতা হিসেবে দেখেন। রিপোর্ট অনুযায়ী হাওয়া ভবন নামক অফিস থেকেই তিনি এক প্রকার ছায়া সরকার পরিচালনা করতেন। সরকারি পদ, কন্ট্রাক্ট আর নিয়োগ প্রক্রিয়ায় তার অবিশ্বাস্য অংশগ্রহণ ছিল। তারেকের ঘনিষ্ঠ সহযোগী হারিস চৌধুরীকে বইতে চিত্রায়িত করা হয়েছে রুক্ষ ব্যবহার, সহিংসতার সঙ্গে জড়িত ইতিহাস এবং অত্যন্ত সক্রিয় রাজনৈতিক সচিব হিসেবে। কয়েকবার এমন ঘটনাও ঘটেছে যে যেখানে সরকার দ্বিধায় ছিল, সেখানে হারিস এগিয়ে গিয়ে বিবৃতি দিয়েছেন, যেমন ইরাকে নির্বাচনের প্রসঙ্গে। এর ফলে তাকে কিছু মহলে ভয়ঙ্কর গুন্ডা নেতা বলে অভিহিত করা হতো। সালাউদ্দিন কাদের চৌধুরীকে বলা হয়েছে এক প্রভাবশালী নেতা, তবে বিতর্কের ছায়ায় ঢাকা একজন উপদেষ্টা হিসেবে। বইয়ে উল্লেখ আছে তার পরিবারের মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানপন্থী আচরণ এবং পরবর্তীতে তার বিরুদ্ধে ওঠা যুদ্ধ অপরাধ, ধর্ষণ, অস্ত্র চোরাচালান ও হত্যাসহ নানা অভিযোগ। এসবই সমালোচকদের করা আক্রমণের কারণ। তবুও রিপোর্টে বলা হয়েছে তিনি বাকপটু, আত্মবিশ্বাসী ও যুক্তরাষ্ট্রীয় নীতির কার্যকারিতা বোঝার ক্ষমতায় পারদর্শী ছিলেন। 2004 সালে ওআইসি কেস, শেখ হাসিনা সম্পর্কিত কটূক্তি এবং চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র সংক্রান্ত জল্পনা অভিযোগ, এই 3 ঘটনায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়কে রক্ষা করেছেন বলে লেখা আছে। খালেদা জিয়ার ভাই অবসরপ্রাপ্ত মেজর সাইদ এসকান্দার সম্পর্কে বইয়ে বলা হয়েছিল, তিনি সামরিক বাহিনীর সঙ্গে গভীরভাবে সংযুক্ত ছিলেন। সেনা নিয়োগ আর সামরিক ক্রয় চুক্তিতে তার প্রভাব ছিল উল্লেখযোগ্য। সংসদেও তিনি সদস্য ছিলেন এবং তারেকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও ছিল। এগুলো মিলে তিনি রাজনৈতিক ও সামরিক অর্থনৈতিক এক শক্তিশালী অক্ষ গড়ে তুলেছিলেন।
লুৎফুজ্জামান বাবরকে রিপোর্টে দেখানো হয়েছে মিশ্র প্রতিচ্ছবিতে। একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠনে তিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, অন্যদিকে একই সময়ে তার বিরুদ্ধে চোরাচালান, দুর্নীতি ও ধর্মীয় গোষ্ঠীর নিকটতা সংক্রান্ত অভিযোগও ছিল। বইয়ে তার স্বাস্থ্যগত অনিশ্চয়তাও তুলে ধরা হয়েছে। নিয়মিত থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভ্রমণের কথাও বলা হয়েছে। মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকীকে প্রতিবেদনে দেখানো হয়েছে খালেদা জিয়ার প্রতি অনুগত প্রশাসক হিসেবে, কিন্তু তারেককে তিনি বিপজ্জনক ও অমার্জিত মনে করতেন। রিপোর্টে লেখা আছে, তিনি যুক্তরাষ্ট্র দূতাবাসকে প্রায়ই অতিরিক্ত প্রতিশ্রুতি দিতেন, নিজেকে অংশীদার দেখানোর চেষ্টায়। অর্থমন্ত্রী সাইফুর রহমান সম্পর্কে বইয়ে লেখা হয়েছে যে তিনি দক্ষ, অভিজ্ঞ এবং কিছু ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ ছিলেন। তার নেতৃত্বে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে এবং বিদেশি সাহায্যের উপর নির্ভরতা কিছুটা কমেছিল। তবুও তার পরিবারের কিছু সদস্যের দুর্নীতির অভিযোগ এবং কিছু সময়ের জনমঞ্চে উদ্ভট মন্তব্য দেশের আন্তর্জাতিক ইমেজে নেতিবাচক প্রভাব ফেলেছে। স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে রিপোর্টে চিহ্নিত করা হয়েছে খালেদা জিয়ার আস্থাভাজন এবং ক্যাবিনেট এর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। তার বিরুদ্ধে কয়লা খনি চুক্তি ও চীনা প্রতিষ্ঠানের সঙ্গে অস্বচ্ছ লেনদেন সম্পর্কিত অভিযোগও আছে। স্থানীয় সরকার মন্ত্রী মান্নান ভূঁইয়াকে রিপোর্টে উপস্থাপন করা হয়েছে দলের মধ্যপন্থী, নমনীয় ও সংলাপপ্রিয় একটি কণ্ঠ হিসেবে। বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনায় তার যেভাবে অনাগ্রহ দেখা গেছে, তাতে দলের কড়া অংশ তাকে সন্দেহের চোখে দেখত। পররাষ্ট্রমন্ত্রী মোশাররফ খানকে বইয়ে দেখা যায় একজন ধনশালী দাতা ও ব্যবসায়ী হিসেবে। তিনি বিএনপির তহবিলে বড় অনুদান দিয়েছেন। এই আর্থিক শক্তি তাকে মন্ত্রিত্ব এনে দেয়। যদিও আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা কম ছিল, তবুও তিনি সরকারের সন্ত্রাস বিরোধী আন্তর্জাতিক চুক্তি ও কৌশলে সক্রিয় ভূমিকা রেখেছেন। এই সব বিবরণ একত্রে দেখলে যা ফুটে ওঠে, উইকিলিক্সের গোপন কাগজপত্রগুলো কেবল কূটনৈতিক নোট নয়, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে একটি পূর্ণ মূল্যায়ন।